Welcome to regular practice for competitive examination. ইন্ডিয়ান হিস্ট্রিতে আমি প্রথম যে ভিডিওটা করেছিলাম সেটা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। নেক্সট শুরু করেছিলাম ভেদিক সিভিলাইজেশন। তো ভেদিক সিভিলাইজেশনের কিছুটা পার্ট হয়েছে, বাকি পার্টটা শুরু করছি। আচ্ছা, বলছে স্মৃতি, দেয়ার আর 6 ফেমাস স্মৃতি। ওকে 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 দেয়ার আর 6 ফেমাস স্মৃতি। কি কি? মনুস্মৃতি, ইয়াজনাভালকিয়া স্মৃতি, নেক্সট হচ্ছে নারদ স্মৃতি, নেক্সট হচ্ছে পরাশর স্মৃতি, নেক্সট বৃহস্পতি স্মৃতি, একটা কাত্যায়ন স্মৃতি। এই যে স্মৃতি, মনুস্মৃতি যেটা হচ্ছে প্রি গুপ্তা পিরিয়ড, গুপ্তা পিরিয়ডের আগে এর এক্সিস্টেন্স ছিল। দ্য ওল্ডেস্ট স্মৃতি টেক্সট কমান্ডেটরি, এই যে মনুস্মৃতি যেটা ডক্টর বি.আর. আম্বেদকর পুড়িয়ে দিয়েছিলেন। আচ্ছা, নেক্সট হচ্ছে ইয়াজনাভালকিয়া স্মৃতি, যেটা প্রি গুপ্তা পিরিয়ডে কমেন্টেটরস বিশ্বরূপা বা দেভগ। নেক্সট হচ্ছে নারদা স্মৃতি, যেটা গুপ্তা পিরিয়ডে লেখা হয়েছিল। নেক্সট হচ্ছে পরাশর স্মৃতি, যেটা গুপ্তা পিরিয়ডে লেখা হয়। নেক্সট বৃহস্পতি স্মৃতি, যেটাও গুপ্তা পিরিয়ডে লেখা হয়। এবং ফাইনালি কাত্যায়ন স্মৃতি, যেটাও গুপ্তা পিরিয়ডে লেখা হয়। তাহলে এই যে 6টা স্মৃতি, তার মধ্যে প্রথম দুটো স্মৃতি হয়েছে প্রি গুপ্তা পিরিয়ডে এবং পরবর্তী 4টে স্মৃতি সেটা হচ্ছে গুপ্তা পিরিয়ডে লেখা হয়েছে। এইবারে আসছি, দেয়ার আর মেনলি 2 মহাকাব্য। আমাদের ইন্ডিয়ান কালচারে দুটো মহাকাব্যের কথা এখানে আমরা উল্লেখ করে পেয়েছি। একটা হচ্ছে রামায়ণ, যেটা বাল্মীকির লেখা, আর একটা হচ্ছে মহাভারত, যেটা বেদব্যাসের লেখা। রামায়ণের, বাল্মীকির যে রামায়ণ, ইট ইজ নোন অ্যাজ আদি কাব্য, দ্য ওল্ডেস্ট এপিক of the world. At present, it consists of 24,000 sloka verses originally 6,000, later 12,000, and finally 24,000. In 7 konat or section, first and 7th konat or section were last added to the Ramayana. Okay, next হচ্ছে মহাভারত, the largest epic of the world. গোটা পৃথিবীর মধ্যে সবথেকে বড় এপিক হচ্ছে মহাভারত। At present it consists of 1 lakh sloka, originally 8,800 Jaya Samhita, later 24,000 Chaturvinashakti Sahasra Samhita or Bharata, finally 1 lakh Shatasahasra Samhita in 18 Parvan chapter plus Haribhamsa supplement. Bhagavad Gita is extracted from Brihad Bhishma Parvan of Mahabharata. Shanti Parvan is the largest Parvan or chapter in the Mahabharata. Next আসছে পুরাণ। পুরাণ mean to old. There are 18 famous Puran. Matsya Puran is the oldest Puran. The other important Puran are Bhagavata Puran, Vishnu Puran, Vayu Puran, Brahmanda Puran. তাহলে সবথেকে পুরানো পুরাণ যেটা সেটা হচ্ছে মৎস্য পুরাণ। They describe genealogy of the various royal dynasty. Next, Upaveda were traditionally associated with Veda. Next, Ayurveda, that is medicine, এটা associated with Ayurveda is associated with Rigveda. নেক্সট গন্ধর্ব বেদা অ্যাসোসিয়েটেড উইথ সামবেদা, যেখানে মিউজিক রিলেটেড জিনিসপত্র রয়েছে। নেক্সট ধনুর্বেদা, বা সেটা হচ্ছে যজুর্বেদা রিলেটেড এবং এর মধ্যে আর্চারি নিয়ে লেখা আছে। এর পাশে অথর্ববেদা অর শিল্পবেদা, যেটা অথর্ববেদার মধ্যে পড়েছে, এখানে দ্য সায়েন্স অফ ক্রাফট অ্যান্ড ওয়েলথ এইসব নিয়ে লেখা রয়েছে। There are 6 schools in Indian philosophy known as Sadh Darshan. 6খানা স্কুল, সংখ্য দর্শন, যোগা দর্শন, ন্যায় দর্শন,
वैशेषिका दर्शन, मीमांसा और पूर्व मीमांसा एंड उत्तर मीमांसा। तो चारटे स्कूल। अच्छा, এই যে ঋগ্বেদিক পিরিয়ডের কিছু ইম্পর্ট্যান্ট রিভার যেগুলো বর্তমান নাম এবং ঋগ্বেদিক পিরিয়ডের নামগুলো এবং সেগুলো কোথায় অবস্থিত সেইটার টেবিল এখানে দেওয়া আছে। তো সিন্ধু, যেটা বর্তমানে ইন্দাস নামে পরিচিত, যেটা পাঞ্জাব প্রভিন্সে রয়েছে। এরপরে বিতাস্তা, যেটা বর্তমানে ঝিলাম নামে পরিচিত, পাঞ্জাবের মধ্যে দিয়ে গেছে। নেক্সট আশিকানি, যেটা চিনাব নামে পরিচিত, বর্তমানে পাঞ্জাবের ওপর দিয়ে গেছে। বিপাশা বা বিয়াস, পাঞ্জাব। পরশুনি বা রবি, পাঞ্জাব। সুতুদ্রি বা সাতলেজ, পাঞ্জাব। সরস্বতী, বর্তমানে এর নাম হচ্ছে সরস্বতী, যেটা রাজস্থানের মধ্যে রয়েছে। নেক্সট দৃশ্যবতী ঘাঘর, যেটা বর্তমান নাম রাজস্থানে রয়েছে। কুভা বা কাবুল, যেটা আমরা সবাই জানি আফগানিস্তানে রয়েছে। সুভাস্তু বা স্বাতি, আফগানিস্তানে রয়েছে। ক্রুমু বা কুররাম, আফগানিস্তান। গোমতি বা গোমাল, আফগানিস্তান। নেক্সট জিওগ্রাফিক্যাল এরিয়া। ঋগ্বেদা ইজ দ্য অনলি সোর্স অফ নলেজ ফর দিস পিরিয়ড। সো এই টাইম পিরিয়ডে একটাই মাত্র বইয়ের উল্লেখ আমরা হিস্ট্রি থেকে পেয়ে এসেছি, সেটা হচ্ছে ঋগ্বেদা। এছাড়া আর কোনো বইয়ের কোনো উল্লেখ আমরা পাইনি, তাই সোর্স একটাই, ঋগ্বেদা। ফ্রম দ্য নেম অফ রিভার, মাউন্টেন, ocean, Rigveda where have a clear idea of geographical area in which Rigveda people lived. Rigveda mention 40 rivers. The Nadi Shukta hymn of the Rigveda mention 21 rivers which include Ganga in the east and Kabul in the west. So ঋগ্বেদা, আচ্ছা আমরা যদি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটাকে একবার মনে করি, তো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে মানুষরা, তারা পাঞ্জাব বা সপ্ত নদের তীরে অনেক দিন ধরে, অনেক বছর ধরে সেখানে অবস্থান করছে। তারপরে তারা ধীরে ধীরে গঙ্গার দিকে, গঙ্গা যমুনার দিকে এগিয়ে আসছে। এই যে ঋগ্বেদা লেখা হচ্ছে, সেই টাইমটায় দেখা যাচ্ছে যে তার যে টেরিটরিটা, তার ইস্টার্ন মোস্ট পয়েন্টে রয়েছে গঙ্গা এবং ওয়েস্টার্ন মোস্ট পয়েন্টে রয়েছে কাবুল, কুভা বা কাবুল রিভার। ঋগ্বেদিক পিপল who called themselves Aryans were confident in the area which came to be known as Sapta Sindhu, that is land of 7 rivers. Sapta Sindhu comprises of Sindhu and their 5 tributaries: Vitasta, Ashikani, Vipash, Purushani, Sutu, Adri and Saraswati. According to Rigveda, the most mentioned river is Sindhu. The most pious river, pious মানে পুজো করা হতো, is Saraswati. Mentioned in the Ganga's one time, mentioned Yamuna 3 times. So Ganga was mentioned in Rigveda for 1 time, Yamuna in 3 times. And সব থেকে বেশি যাকে মেনশন করা হচ্ছে সে হচ্ছে সিন্ধু বা ইন্ডাস, এবং মোস্ট পায়াস বা হলি বা পূজনীয় যে রিভার ছিল সেটা হচ্ছে সরস্বতী। দ্য দর্শনা ওয়ার, দ্য ব্যাটল অফ 10 কিং, দশ রাজন ওয়ার বা ব্যাটল অফ 10 কিং, ঋগ্বেদাতে 7th মণ্ডলীতে এর উল্লেখ রয়েছে। খুবই ইম্পর্ট্যান্ট একটা যুদ্ধ। কি বলছে? অ্যাকর্ডিং টু ঋগ্বেদা, দ্য ফেমাস দশ রাজন ওয়ার ওয়াজ internecine war of the Aryan. The Dosharajan war gives name of 10 kings who participated in the war against সুদাস। আচ্ছা, এই যে সুদাস, সে হচ্ছে এই যে গ্রিক বা দ্রাবিড়িয়ান যারা এসেছিল সেন্ট্রাল এশিয়া থেকে, সুদাস ছিল তাদের সেই কমিউনিটির হেড। এর দুজন প্রাইম মিনিস্টার ছিল। একজন ছিল, সরি এখানে তাদের নাম দিয়েছে কি একবার দেখে নিই। ওকে, দেওয়া নেই। তো এখানে তার দুজন কাছের মানুষ ছিল, তাদের দুজনের একজনকে তাকে প্রাইম মিনিস্টার করতে হতো,
তো তাদের দুজনের মধ্যে একজনকে সে প্রাইম মিনিস্টার করলো যখনই, তখন আর একজন তার এগেনস্টে চলে গেল, এবং যে এগেনস্টে চলে গেল সে আশেপাশের লোকাল যারা ছিল, যারা সেখানকার অ্যাবঅরিজিনাল, তাদেরকে নিয়ে, তাদের সেখানকার রাজাদের নিয়ে সুদাসের এগেনস্টে লড়াই করলো, এবং এই যুদ্ধে সুদাস জিতলো, এবং তার যে লোকটাকে সে তার পিএম করেনি সে হারলো। এই যে ব্যাটেলটা, সেটা হচ্ছে ব্যাটেল অফ হারিয়াপিয়া, যেটা ঋগ্বেদে উল্লেখ রয়েছে 7th মণ্ডলীতে। আচ্ছা, এখানে কি বলছে, দ্য 10 রাজন ওয়ার গেভ নেম দ্য 10 কিং হু পার্টিসিপেটেড ইন আ ওয়ার against সুদাস, who was Bharata king of Trithsu's family. The 10 kings were of the state of Porus, Yudas, Turuvasa, Aenas, Darius, along with 5 other, Anil, Prakat, Bahalana, Sibis, and Vishwanis. The battle was fought on the bank of Ravi or Purushani, in which Sudas emerged victorious. তো যে জিনিসটা বললাম, সুদাসের দুজন কাছের মানুষ ছিল, তার মধ্যে একজন হচ্ছে রাজা পোরাস, যে তার এগেনস্টে চলে গেছিল, কারণ তাকে সে পিএম করেনি, আর তার আন্ডারে যে পিএম ছিল তাকে নিয়ে সে যুদ্ধ করেছিল। তো দুজনের মধ্যে যে লড়াই হলো, এই যে প্রথম 5 জন পোরাস, ইউদাস, ত্রুভাসা, অ্যানাস এবং দ্রাস, এরা হচ্ছে গ্রিক, এরা ছিল আরিয়ান বা গ্রিক। আর এই যে 5 জন, আনিলাস, পাকথাস, ভালনাস, সিবিস অ্যান্ড ভিসনানিস, এরা হচ্ছে নন আরিয়ান বা নন গ্রিক। এই 10 জন মিলে সুদাসের এগেনস্টে যুদ্ধ করেছিল। সেই যুদ্ধটা হচ্ছে ব্যাটল অফ 10 কিং, যেটা হয়েছিল রাবি রিভারের ধারে। এটাকে ব্যাটল অফ হারিয়াপিয়াও বলা হয়। নেক্সট, পলিটি। The Kula, the family was the base on both social and political organization. Above the Kula were the Grama, the Vish, the Jana, and the Rashtra. A group of Kula formed a Grama, and so on. Regarding the form of government, it was of patriarchal nature. Monarchy was normal, but non-monarchical politics also there. কি বলছে, এই সময়ে পেট্রিয়ার্কাল নেচার ছিল, মানে ছেলে বাবা, তারপরে ছেলে, ছেলের পরে তার ছেলে, এইভাবে গভর্নমেন্ট চলতো, রাজত্ব চলতো, এবং মোনার্কি ব্যাপারটা খুব কমন ছিল এই সময়। কিন্তু তার মানে এই নয় যে নন মোনার্কি ব্যাপারটা ছিল, ডেমোক্রেসিও কিছু কিছু জায়গায় দেখা গেছে, নন মোনার্কিয়াল পলিটিক্সও সেখানে দেখা গেছে। রাষ্ট্র was ruled by a king or rajan. The royal descent was by hereditary based on the law of primogeniture. Probably elective monarchy was also known. তাহলে কি বলছে, রাষ্ট্র যে তার হেড হচ্ছে রাজন বা রাজা বা কিং, দেখা যেত জেনারেলি যেটা হতো, রাজার পরে তার ছেলে বা তার যদি ছেলে না থাকতো, তার আত্মীয়ের মধ্যে, তাদের বংশের আত্মীয়ের মধ্যে সবথেকে কাছের যে, তাকে রাজা হতে হতো। তবে হয়তো মোনার্কিরা ইলেক্টেড হিসাবেও আসতে পারত। আচ্ছা, কিছু ইউনিট এবং তাদের হেডের কথা বলা হয়েছে। কুল বা ফ্যামিলি, তার হেড হচ্ছে কুলপা। গ্রাম বা ভিলেজ, এর হেড হচ্ছে গ্রামীণ। বিশ বা ক্ল্যান, এর হেড ছিল সে হচ্ছে বিশপতি। জন দ্য পিপল ওয়াজ গোপতি অর গোপা, অ্যান্ড রাষ্ট্র বা কান্ট্রির যে হেড ছিল সে হচ্ছে রাজন। Next, very little is known about ministry of the king. The Purohita or domestic priest was the first ranking officer. So Purohit was the first ranking officer. He was the king's protector, friend, philosopher, and guide. Other important royal officials were Senani, the army chief, and Gramini, the head of the village. তো আমি এরকমভাবে ধরতে পারি যে আজকের ডেটের যে রাজা, সে হচ্ছে রাজন বা প্রাইম মিনিস্টার বর্তমান ইন্ডিয়ায়।
আর গ্রামিণী যে সে হচ্ছে সিএম এই হিসাবে হয়তো পরিচিত ছিল। নেক্সট, মেটালস ওয়ার ইউজড ইন ওয়েপন, অ্যারো ওয়াজ টিপড উইথ পয়েন্টস অফ মেটাল অ্যান্ড পয়জন হর্ন, রেফারেন্স আর মেড অফ মুভি ফোর্ট পুরুষ চরিষ্ণু অ্যান্ড দ্য মেশিন ওয়াজ অ্যাসল্টেড স্ট্রং হোল্ডিং। আচ্ছা, কি বলছে, এই সময়ে দেখা যাচ্ছিল যে মেটালের ব্যবহার অস্ত্রের ক্ষেত্রে খুব প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে, এবং কী হতো যে তীর ধনুক বানাতো, তীরের আগায় বা তীরের মুখের দিকে তাতে মেটাল লাগানো হতো এবং তাতে কিছু পয়জন লাগিয়ে দেওয়া হতো, যাতে যে শত্রুকে আক্রমণ করছে সে খুব তাড়াতাড়ি তাকে ঘায়েল করে দিতে পারত। দ্য কিং হ্যাড রিলিজিয়াস ডিউটি অলসো। হি ওয়াজ দ্য আপহোল্ডার অফ দ্য এস্টাবলিশড অফ অর্ডার অ্যান্ড মোরাল রুলস। তাহলে রাজা যে ছিল সে রিলিজিয়াস অর্ডারকেও ফলো করতো, তাকে অর্ডার এবং মোরাল রুলগুলো এস্টাবলিশ করার দায়িত্ব তার উপরে ছিল। ঋগ্বেদা স্পিক অফ অ্যাসেম্বলি সাচ অ্যাজ সভা, সমিতি, বিধাতা, গণ অ্যান্ড সভা ঋগ্বেদা স্পিক্স অফ অ্যাসেম্বলি সাচ অ্যাজ সভা, সমিতি, বিধাতা, গণ। চারটে অ্যাসেম্বলি, সভা, সমিতি, বিধাতা, গণ। সভা ওয়াজ কমিটেড অফ ফিউ প্রিভিলেজ অ্যান্ড ইম্পর্টেন্ট ইন্ডিভিজুয়াল। আচ্ছা, এই যে অ্যাসেম্বলি, এই অ্যাসেম্বলিগুলোকে আমাদের বর্তমান ইন্ডিয়ান সোসাইটিতে পার্লামেন্টের যে হাউসগুলো রয়েছে, লোকসভা, রাজ্যসভা, এগুলোর সাথে কম্পেয়ার করতে পারি, সভা, সমিতি, বিধাতা, গণ। নেক্সট, সভা ওয়াজ committed to few privileged and important individuals. To popular assembly, Sabha and Samiti acted as check of the arbitrary rule of the king. Later, Vedas record that Sabha functioned as a court of justice. সভা বর্তমানে যেমন সুপ্রিম কোর্ট কাজ করে, সেরকম সভা সেরকমভাবে কাজ করত। Theft, burglary, stealing of cattle, cheating were some of the then prevented crime. Next আসছে সোসাইটি। দ্য ঋগ ভেদিক সোসাইটি কম্প্রাইজেস অফ 4 বর্ণা, নেমলি ব্রাহ্মণা, ক্ষত্রিয়া, বৈশ্য অ্যান্ড শূদ্রা। তাহলে ঋগ্বেদায় 4টে সোসাইটির কথা উল্লেখ রয়েছে। দ্য ক্লাস অফ দ্য সোসাইটি আর বেসড অন দ্য প্রফেশন অর অকুপেশন অফ দ্য ইন্ডিভিজুয়াল। টিচার্স অ্যান্ড প্রিস্ট ওয়ার কল্ড ব্রাহ্মণা, রুলার্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর্স ওয়ার কল্ড ক্ষত্রিয়া, ফার্মার অ্যান্ড মার্চেন্টস অ্যান্ড ব্যাংকার ওয়ার কল্ড Vaishya, and artisan and labor were ranked as Shudras. Their vocations were followed by person according to their ability and liking, and occupations had not become heredity as they become later. আচ্ছা, এখানে একটা জিনিস, এই যে লাইনটার মাধ্যমে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস বলা হয়েছে, সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে ঋগ্বেদিক টাইম পিরিয়ডে কী হয়েছিল, মানুষ তার নিজের পছন্দ মতন কাজ করতে পারত। যেমন কারুর জামা কাপড় সেলাই করতে ভালো লাগে তো সে হয়ে গেল তাঁতি, কিন্তু তার ছেলের যদি জামা কাপড় সেলাই ভালো লাগে না, তার ছেলে ভালো লাগে ক্রিকেট খেলতে, সে প্লেয়ার হয়ে গেল, বা তার ছেলের ভালো লাগে হয়তো চাষবাস করতে, সে ফার্মার হয়ে গেল। এই জিনিসটা চলতো। এটা ঋগ্বেদিক পিরিয়ডের কথা বলছি। এই ঋগ্বেদিক পিরিয়ডটা ক্রস করে যখন ল্যাটার বেদিক পিরিয়ডে এলো, তখন ব্রাহ্মণ এবং রাজা এরা নিজেদের আধিপত্য আরও বেড়ে তুলল, এবং তারা এইটা বলল যে কেউ, কারুর বাবা বা কারুর পূর্বপুরুষরা কেউ ধরো ডোমের কাজ করতো বা মরা পোড়াতো, তাদেরকে বংশ পরম্পরায় ওই ডোমের কাজ বা ওই ডোম হিসাবে পরিচিত হয়ে গেল, যেটা আজকের ডেটেও হয় যে ও কোন ডোম, সে তার বাবা নিশ্চয়ই কিছু ডোমের কাজ করতো। এমন কেউ নয় কারোর বাড়িতে বাড়ির মা বাবা সবাই প্রফেসর, সে গিয়ে ডোমের কাজ করবে, এই জিনিসটা আজকের ডেটে হয় না। এই জিনিসটা সেই ল্যাটার ভেদিক পিরিয়ড থেকে চালু হয়েছে, ঠিক আছে। এবারে যেটা হচ্ছে, তো এই যে কে কোন প্রফেশনে যাবে এবং সেই হিসাবে তার পরিচয় হবে, সেটা ঋগ্বেদিক পিরিয়ডে ছিল না। এই জিনিসটা এলো ল্যাটার ভেদিক পিরিয়ডে। আরও একটা জিনিস, সেটা হচ্ছে সাধারণ মানুষ ঋগ্বেদিক পিরিয়ডে, সাধারণ মানুষ রাজাকে ভালোবেসে অনেক সময় দেখা গেল একটা ছাগল দিচ্ছে
বা 3টে মুরগি দিচ্ছে, 4টে মুরগি দিচ্ছে, যাতে রাজাকে ভালোবেসে দিচ্ছে অ্যাজ এ গিফট। যে রাজাকে একটা ছাগল দিলাম, রাজা হয়তো সেই ছাগলটাকে তার তার ফার্মে রাখলো, সেই ছাগলটা থেকে দুধ নিয়ে এসে খেলো, বা ছাগলটাকে বিভিন্ন কাজে ইউজ করলো। বাট ল্যাটার ভিত্তিক পিরিয়ডে দেখা যাচ্ছে এই যে জিনিসটা, এটা কম্পালসারি ট্যাক্সে পরিণত হচ্ছে। যে মানুষটা আগে ঋগ্বেদিক পিরিয়ডে রাজাকে গিফট হিসাবে দিত, তার উপর এখন প্রেশার ইমপ্রেস করা হচ্ছে যে তোমাকে ওটা দিতে হবে, এটা তোমার ট্যাক্স, মানে বলি, এটা একটা ট্যাক্সে পরিণত হলো। এই দুটো জিনিস এখানে বলে দিলাম এই লাইনটার রেসপেক্টে। এবারে কি বলছে, মেম্বার অফ দ্য সেম ফ্যামিলি টুক ডিফারেন্ট প্রফেশন অ্যান্ড বিলং টু ডিফারেন্ট বর্ণা as well as illustrated by hymn of Rig Veda. In this hymn, a person says, I am a singer, my father is a physician and my mother is a grinder of corn. কি বলছে, ঋগ্বেদিক পিরিয়ডে দেখা যাচ্ছে যে তার বাবা একজন ফিজিশিয়ান, ঠিক আছে, শরীরচর্চা বা এইসবের নিয়ে কাজবাজ। তার মা একজন কর্ন মানে শস্যের কাজ করে, এবং সে খুব গান গাইতে ভালোবাসে। 3জনে 3 রকম প্রফেশনে গেল। বাট ল্যাটার ভিত্তিক পিরিয়ডে গিয়ে দেখা যাচ্ছে যে ব্রাহ্মণরা জোর করছে যে না, তোমার বাবা ফিজিশিয়ান ছিল মানে তোমাকে ফিজিশিয়ানই হতে হবে, তুমি অন্য কোনো প্রফেশনে যেতে পারবে না। এবারে কেউ নিজের জোর দিয়ে, নিজের জেদে আমি অন্য কাজ করব, আমি ফিজিশিয়ান হব না, সিঙ্গার হব, সেইটা আলাদা। বাট এই যে কারোর বাবা ফিজিশিয়ান, তো তাকে ফিজিশিয়ানই হতে হবে। কারোর বাবা জুতো সেলাই করতে বলে তাকে সেই মুচির কাজই করতে হবে। এই জিনিসটার এই কনসেপ্টটা এলো ল্যাটার ভেদিক পিরিয়ডে। ভেদিক পিরিয়ডে এই কনসেপ্টটা ছিল না। দ্য ইউনিট অফ সোসাইটি ওয়াজ ফ্যামিলি, প্রাইমারিলি monogamous and patriarchal. Child marriage was not in vigor. The widow could marry young brother of her descended husband. নিয়োগ, আচ্ছা এই জিনিসটা সেটা হচ্ছে এই সময় মেয়েদের যথেষ্ট সম্মান দেওয়া হতো। যদি সাপোজ আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, একটা ফ্যামিলিতে মা বাবা এবং তার 2 ছেলে রয়েছে। বড় ছেলেটাকে একজন মেয়ের সাথে বিয়ে দেওয়া হলো। এবারে বড় ছেলেটার সাথে বিয়ে দেওয়ার পরে কিছুদিন পরে দেখা গেল বড় ছেলেটা কোনো একটা কারণে মারা গেছে, অথচ তাদের কোনো বাচ্চা কাচ্চা নেই। সেক্ষেত্রে সেই যে বিধবা মহিলাটি, সে চাইলে তার বরের যে ভাই তার সাথে বিয়ে করতে পারত, এবং এই যে কনসেপ্টটা, এইটাকে বলা হতো নিয়োগ। এই কনসেপ্টটা ছিল সেই সময় ঋগ্বেদিক পিরিয়ডে। দ্য ফাদার্স প্রপার্টি ওয়াজ ইনহেরিটেড বাই সন, এবং ফাদারের যে প্রপার্টি সেটা তার ছেলে পেত, মেয়েদের কোনো অধিকার ছিল না। মেয়েদের প্রপার্টি তাহলে কী মনে হতো, সেটা হচ্ছে তার যে গয়না গাটি, এগুলো ছিল তার প্রপার্টি। The father property was inherited by son. Right to property exists in respect of movable things like cattle, horse, gold, and ornament, and also in respect of immovable property like land and house. The home of the teacher was the school where he taught the particular sacred texts. Milk and its product, curd, butter, and ghee formed an important part of the diet. There was also mentioned grain cooked with milk, shira pokaram মানে ক্ষীর। সো মিল্ক, ঘি এগুলো ডায়েটের মধ্যে ছিল। মিট অফ ফিশ, বার্ড অ্যান্ড অ্যানিম্যাল ওয়ার ইটেন। ফিশ, বার্ড, অ্যানিম্যাল এগুলোও খাওয়া হতো। কাউ ওয়াজ অলরেডি ডিমড আগনা, নট টু বি কিল্ড। এই সময়ে গরুকে মারা হতো না। এই জায়গাটা ইম্পর্টেন্ট, কারণ এই যে টাইম পিরিয়ডটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে ঋগ্বেদিক পিরিয়ড। এই সময়ে মুসলিম ধর্মের কোনো আবির্ভাব ঘটেনি। মুসলিম ধর্মের আবির্ভাব হচ্ছে অ্যারাউন্ড 550 AD টু 600 AD। যে সময় ভারতবর্ষে হর্ষবর্ধন রয়েছে, সেই সময়ে মুসলিম ধর্মের আবির্ভাব ঘটছে আরব কান্ট্রিতে, ঠিক আছে। সুতরাং এখানে মুসলিম ধর্মের কোনো ভূমিকাই নেই, এখানে মুসলমান ধর্ম আসেইনি, সবাই সনাতন ধর্মে রয়েছে। যে ধর্মটা পরবর্তীকালে কেউ হয়ে গেল সেখান থেকে হিন্দু, কেউ হয়ে গেল মুসলমান, কেউ হয়ে গেল শিখ, কেউ হয়ে গেল বুদ্ধিস্ট, কেউ অন্যান্য ধর্ম নিয়ে নিল, এইভাবে চলতে থাকলো। সুতরাং এই যে টাইম পিরিয়ডটায় গরু মারা, এই জিনিসটা হতো না। গরুকে যাতে না মারা হয় সেই জিনিসটার একটা পার্টিকুলার ওয়ার্ড ছিল, সেটা হচ্ছে আগনা, যেটার মানে হচ্ছে নট টু বি কিল্ড
গরুকে মারা হতো না, গরুকে পুজো করা হতো। নেক্সট, ঋগ্বেদা প্রেসক্রাইব আ পেনাল্টি অফ ডেথ অর এক্সপ্লোজার ফ্রম দ্য কিংডম অফ দোজ হু কিল্ড অর ইনজিওর কাউ। এবং ঋগ্বেদায় দেখা যেত যে যেসব ফ্যামিলির মানুষজন গরুকে মারছে বা গরুকে কোনো রকমভাবে ইনজিউরি করছে, তার ফ্যামিলির লোক বা যে এই কাজটা করেছে তাকে ডেথ পেনাল্টি দেওয়া হতো, তাকেও মৃত্যু দেওয়া হতো। গরুকে এমনভাবেই পুজো করে রাখা হতো। অ্যালকোহলিক ড্রিঙ্কস সুরা অ্যান্ড সোমা ওয়ার অলসো কনজিউমড। এই সময়ে অ্যালকোহলের কনজামশনও দেখতে পাওয়া যেত। Aryan were primarily agriculture and pastoral people who reckoned their wealth in terms of cow. Next, amusement including music, dancing, chariot racing, and dicing. One stanza in Rig Veda known as the Gambler's Lament say, "My wife rejects me and her mother hates me." Next, Rigvedic period religious কি ছিল? During the Rigvedic time, gods worshipped were generally the personified power of nature. এই সময় রিলিজিয়াস যে হিন্দু খ্রিস্টান এই সময়ের কোনো ব্যাপার ছিল না। মানুষ একটা কমিউনিটিতে নেচারকে বিলিভ করতো, নেচারের পাওয়ারকে, ক্ষমতাকে তারা পূজা করতো। এটাই ছিল তাদের কাছে গড। There was belief that dividing power were capable of conferring both boons and punishment on man. Fire was sacred as it was regulated to be the intermediary between the man and God. তাহলে ফায়ার যেটাকে সবাই পুজো করতো এবং তাকে পিওর মনে করা হতো এবং যেটা মানুষ এবং দেবতার মধ্যে একটা কানেকশন ক্রিয়েট করে এটা মনে করা হতো। দেয়ার ওয়ার নিয়ারলি 33 গডস। আমরা যে বলি না হিন্দু ধর্মে 33 কোটি দেবতা রয়েছে, না, এই কোটি মানে হচ্ছে সর্বোচ্চ স্তরে যারা বসে রয়েছে সেই কোটি, এই কোটির মানে। এবং টোটাল 33 গডস ছিল। ল্যাটার ডে ট্র্যাডিশন ক্লাসিফাইড দেম 3 ক্যাটাগরিজ। এবং এই যে 33খানা গড তাদেরকে 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পৃথ্বী বিস্তান, এরিয়াল or intermediary, and celestial. নেক্সট, টেরিস্ট্রিয়াল হচ্ছে পৃথ্বী, অগ্নি, সোমা, বৃহস্পতি অ্যান্ড রিভার। এরিয়াল তারা হচ্ছে ইন্দ্রা, রুদ্রা, বায়ুবতা অ্যান্ড প্রাজান্যা। আর সেলেস্টিয়াল দিয়াস অ্যান্ড সূর্যা ইন ফর্ম অফ সূর্যা, সাবিত্রী, মিত্রা, পুষণ, বিষ্ণু, বর্ণা, আদিতি, উষা অ্যান্ড অশ্বিনী পুত্র। আচ্ছা, টোটাল এই 33খানা গড। ইন্দ্রা, অগ্নি অ্যান্ড বরুণা ওয়ার দ্য মোস্ট পপুলার ডেইটি ইন ঋগ্বেদিক আরিয়ান্স। ইন্দ্র অ্যান্ড পুরান্দ্রা ডেস্ট্রয় অফ ফোর্ট। ইন্দ্র অর পুরান্দার যে ছিল ডেস্ট্রয়ার অফ ফোর্ট। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট গড ছিল হচ্ছে ইন্দ্রা। 250 ঋগ হাইমস ওয়ার ডেভেলপ টু হিম। ইন্দ্রকে উদ্দেশ্য করে প্রায় 250খানা হাইম লেখা হয়েছিল। হু প্লে দ্য রোল অফ দ্য ওয়ারলর্ড অ্যান্ড ওয়াজ কনসিডার্ড টু বি দ্য রেইন গড। নেক্সট আসছে অগ্নি, দ্য সেকেন্ড মোস্ট পপুলার গড। এ সম্পর্কে প্রায় 200খানা ঋগ্বেদিক হাইম রয়েছে। ফায়ার গড ওয়াজ কনসিডার্ড টু বি দ্য ইন্টারমিডিয়েটারি বিটুইন গড অ্যান্ড দ্য পিপল। এটা তো আগেই বললাম। নেক্সট আসছে বরুণা, personified water, was supposed to be hold Rita or a natural water. Rashtra Gopa. Next, Surya, sun, was worshipped in 5 forms: Surya, Savitri, Mitra, Pushan and Vishnu. Surya, the god who was drive daily across the sky in the chariot driven by 7 horses. তো এটা মনে করা হতো যে সূর্য প্রত্যেক দিন আকাশে তার 7খানা ঘোড়াচালিত যে রথ তাতে করে প্রত্যেক দিন আকাশে এসে ঘোরাঘুরি করে। নেক্সট, সাবিত্রী, দ্য গড অফ লাইট। দ্য ফেমাস গায়ত্রী মন্ত্র ইজ অ্যাড্রেস টু হার, সাবিত্রীকে। সো ফেমাস গায়ত্রী মন্ত্র সাবিত্রীকে উদ্দেশ্য করে করা হয়েছে এবং গায়ত্রী মন্ত্র কে লিখেছে সেটা হচ্ছে বিশ্বামিত্র।
নেক্সট হচ্ছে মিত্র আ স্কলার গড। নেক্সট পুষান দ্য গড অফ ম্যারেজ, মেন ফাংশন গার্ডিং অফ রোড, headsman and steady cattle. Vishnu, a god who cover earth in 3 steps, Upakarma. Next, Soma, originally a plant producing a potent drink during course of Agnishtoma. Okay. Other god and goddesses: Rudra, Dyash, Yoma, Ashwini, Sindhu, and Aditi. Sometimes gods are visualized as animal, but there was no animal worship. The nature of Vedic religions was henotheism, a belief in many gods, but each god standing out in turn of the highest. Their religions primarily considered the worship of God with a simple ceremony known as yojana or sacrifice. প্রত্যেকটা গডকে পুজো করার সময় একটা যোগা করা হতো। স্যাক্রিফাইস কনসিডার অফারিং অফ মিল্ক, ঘি, গ্রেন, ফ্রেশ অ্যান্ড সোমা। তো স্যাক্রিফাইস বা এই যোগা করা হতো কি দিয়ে? মিল্ক, ঘি, গ্রেন, ফ্লেশ, সোম। এই সোম হচ্ছে ওই সুরা বা অ্যালকোহল। এবারে আসছি ঋগ্বেদিক পিরিয়ডের ইকোনমি। কি বলছে? দ্য আরিয়ান ক্রস দ্য নোম্যাডিক স্টেজ, yet great importance was attached to head of the cattle. Various animals were domesticated. The Vedic people were probably not familiar with cat and camel. Tiger was not known, but the wild animals like lion, elephant, and bear were also known to them. In all probability, very little of trade were there. Money and market were known, but there were no extensively used. Cow and gold ornament or fixed value were the media of exchange. Coin were not known. সো মিডিয়াম অফ এক্সচেঞ্জ গরু, সোনা এইসব ছিল, বাট কয়েনের ব্যবহার এই সময় হতো বলে মনে করা হয় না, জানা নেই, কারণ কোথাও খুঁজে পাওয়া যায়নি। কমপ্লেক্সিটি ইন প্রোডাকশন অফ গুড মে বি অ্যাপিয়ারেন্স, হতেই পারবে কারণ কয়েনের ভূমিকা নেই। মেন অফ ভেরিয়াস প্রফেশন লাইক কার্পেন্টার, স্মিথ, টেনার, ওয়েভার, পটার অ্যান্ড গ্রাইন্ডার অফ কর্ন ওয়্যার দেয়ার। The art of healing wounded, a crucial disease, were in existence. There were experts in surgery, along with herb and drug chemical, and spells were raised as easily potential in the healing disease. OCP বা ওরাক কালার পটারি কালচার।